আচ্ছা, এটা ছিল মনে হয় বইয়ের ম্যাথ নাকি? এটা কিসের না, মডিউল প্রবলেম মডিউলের ম্যাথ এটা না? হ্যাঁ, এটাতে ইয়া বের করতে বলা হয়েছিল, আর বইয়ে যেটা দেওয়া ছিল বইটা কই? ছেষট্টি পেজ। এই তো। যেটা আমি করছি সেটা হচ্ছে বইয়ের ম্যাথ। ওকে, এটা এই মডুলাস অফ ইলাস্টিসিটি বের করে কিভাবে, আর ওই যে ক্রাইটেরিয়া গুলো আছে এটা বুঝাই দেয় না, শুরু হ্যাঁ, থেকেই বোঝায়, আমি তো দেখছি কিছুটা বোঝায় পড়াই। আচ্ছা, এখানে বলছে যে হচ্ছে শ্যালো ফাউন্ডেশন 1:1, মানে লেন্থ 1 আর উইথ 1 dimension in plan shown figure 11.4. Calculate the elastic settlement at the center of the foundation. And ফার্স্ট কথা হচ্ছে, এটা বলছে কি রিজিড শ্যালো ফাউন্ডেশন, এটা হচ্ছে রিজিডের জন্য একটু চেঞ্জ, আর শ্যালো ফ্লেক্সিবলের জন্য একটু চেঞ্জ। এখন বলছে যে সেন্টার অফ দ্য ফাউন্ডেশন সেটেলমেন্ট বের করতে। এখন কি কি দেওয়া আছে, ওই ফাউন্ডেশনের লেন্থ দেওয়া আছে 1 মিটার, আর উইথও দেওয়া আছে 1 মিটার, আর ডেপথ আমাকে বলছে কি ঠিক আছে, টোটাল ডেপথ দেওয়া আছে হচ্ছে 5 মিটার। এটা তো এইচ খালি। হ্যাঁ, এইচ বা জেড যেটাই বলে দুটো একই কথা, বা একে 5b ও বলা যায়। এইচ জেড সমান হচ্ছে 5b, মানে তিনটা একই। মানে এটা কি জেড প্রাইম দিছে আর কি, হ্যাঁ হ্যাঁ, এই তো। জেড বার। এখন ইলাস্টিসিটি নির্ণয় সূত্র হচ্ছে এটা, সামেশন অফ টোটাল ইলাস্টিসিটি ইনটু হচ্ছে ওই ওটা ইয়া মানে ডেপথের গুণফল, ওটা ডেপথের গুণফল ডিভাইড বাই টোটাল ডেপথ। এখানে কয়টা সেগমেন্ট আছে সেটা আগে দেখতে হবে। এখানে একটা, দুইটা, তিনটা, আর তিনটা সেগমেন্টের জন্য তিনটা আলাদা আলাদা ইলাস্টিসিটি বের হবে। কিভাবে বের করবো? এটার হাইট কত, প্রথম সেগমেন্টটা 2, এখান থেকে এখানে 2, তাহলে 8000 ইনটু 2, হ্যাঁ 8000 ইন্টু 2। তারপর আছে কি 6000, 6000 এর এক, ডেপথ 1, 3 থেকে 2 1, তাহলে 6000 ইন্টু 1 প্লাস আবার এই 10000 এর জন্য কত 2, তাহলে 10000 গুণ 2, ভাগ দিব 5 দিয়া। ভাগ হচ্ছে টোটাল ডেপথ 5, যে পাইলাম হচ্ছে একটা মানে সেন্ট্রাল ইলাস্টিসিটি আর কি। এরপরে কি বের করবো, আমাকে বলছে কি যে ক্যালকুলেট দ্য ইলাস্টিক সেটেলমেন্ট এট দ্য সেন্টার অফ দ্য ফাউন্ডেশন। সেন্টারের জন্য আলাদা, আর ইয়ার জন্য আলাদা, কর্নারের জন্য। কর্নার জন্য আলাদা। এটা দুইটা ক্রাইটেরিয়া আছে। এই তো, ফর ক্যালকুলেশন সেটেলমেন্ট অফ দ্য সেন্টার অফ ফাউন্ডেশন, এটার জন্য হচ্ছে আলফা সমান 4, এম প্রাইম সমান হচ্ছে এল বাই বি, আর এন প্রাইম সমান হচ্ছে এইচ বাই বি বাই এটা কিন্তু 2h বাই b ও লেখা যায়। 2h বা বিও লেখা যায়। আর কর্নারের জন্য হচ্ছে কি আলফার মান 1, এম প্রাইমের মান ওই সেম, বাট এন প্রাইমের মান এইচ বাই বি। জাস্ট এখানে ইয়ে কি সেন্টারের জন্য, হ্যাঁ এই সেন্টারের জন্য আলফার মান 4, আর এন প্রাইমের মান হচ্ছে এইচ 2h বাই 2, আর এমটা সেম। আর বি, কি জানি বলে, বি প্রাইমের ভ্যালু তো, আচ্ছা ওটা b বাই 2, তাই তো? হ্যাঁ, আর তো যদি বলা যায় যে রিজিড ফাউন্ডেশনের জন্য, তাহলে ওই যেমন ফ্লেক্সিবলের যে আমি ইয়াটা পাবো, সেটেলমেন্ট পাবো, ইলাস্টিক সেটেলমেন্ট, সেটা হচ্ছে 0.93 গুণ হচ্ছে রিজিড ইয়া ফাউন্ডেশনের সেটেলমেন্ট। আচ্ছা, ওটা আসি আগে। এখন
তাহলে সেন্টারে বের করতে হচ্ছে, তাহলে সেন্টারের জন্য আমি কি করবো, আলফা সমান 4 আর এম প্রাইম সমান কি এল বাই বি, তাহলে এল আমার ছিল কত 1, এল 1 বিও হচ্ছে 1, তাহলে দুটো রেশিও করলে 1 আসে। আর এম প্রাইম সমান কি তো 2s বাই বি, তাহলে এটা করলে হয় হচ্ছে 10। এখন এই দুটো আমি কি করব, এই দুটো এম প্রাইম আর এন প্রাইম এটা আমরা দেখবো হচ্ছে টেবিল 11.1 টেবিলে। কি মাঝখানের ভ্যালু আসলে ইন্টারপোলেশন করা লাগবে? হ্যাঁ, ইন্টারপোলেশন করা লাগবে, ওটাই তো ঝামেলা। তাহলে ইয়ার কত কত আসলো, m1 ইয়ার 10, 11.1 উপরেরটা। M1 আর N10 নিচে যাই বড়, হ্যাঁ ওই যে আর এটা হচ্ছে 10 মানে 0.49। 0.498। তাহলে তো এই ফোন পাইলাম হচ্ছে 0.498। সেম ভাবে f2 পাবো হচ্ছে আর একটা টেবিল থেকে, তো n সমান হচ্ছে 10, m সমান হচ্ছে 1, তাহলে 1 আর 10 এর জন্য হচ্ছে 0.016। তো 0.016। আচ্ছা, আমারে যদি মনে কর প্রশ্নে বইলা দেয় সেন্টার বা কর্নার জন্য বের করতে, তখন আমি বের করব, তাই তো? আর যদি কিছু না বইলা দেয় তখন আমি কি করব? তখন সেন্টারের জন্য বের করব। যে কোনো একটা বের করলেই হবে, বলে দিবে, বলে দেওয়ার কথা, নাহলে তো যে কোনো একটা বের করি আমরা সাধারণত। আচ্ছা, তো পেয়ে গেলাম। এখন কি করবো, এখন তো আইস বের করবো। আইসটা কি বলছিল, ইয়া মোমেন্ট অফ ইনার্শিয়া, শেপ ফ্যাক্টর। ও শেপ ফ্যাক্টর, হ্যাঁ শেপ ফ্যাক্টর আই। আই এটা সূত্র হচ্ছে এই তো f1 প্লাস, এটাও দেওয়া আছে, হুম দেওয়া থাকবে। এটাও দেওয়া থাকবে, এই তো ইয়া মাইক্রো এস শেপের হচ্ছে ইয়া ভ্যালু দেওয়া আছে 0.3, দেখলো সবগুলো বসাই দিলে এত শেপ ফ্যাক্টর পাই যাবো। তারপরে কি করবো, ওই যে আমার ডেপথ ফ্যাক্টর দেওয়া আছে 1, এই তো মানে ফাউন্ডেশনের ডেপথ ফ্যাক্টর এটা হচ্ছে কত 1। 1 এখন ওই ডেপথ ফ্যাক্টর ডিভাইড বাই ডি বি, তাহলে এটা ইয়া করলে যেটা আসবে সেটা, আর এল বাই বি এটা কি করবো, আমি মূলত ওই ফাউন্ডেশনের ফ্যাক্টরটা বের করবো। আচ্ছা, এটার ক্রাইটেরিয়া মনে রাখার দরকার নাই, কারণ টেবিল দেওয়া থাকবে, টেবিলের মধ্যে সবগুলো লেখা আছে, হ্যাঁ এল বাই বি, ডিএফ হ্যাঁ বাই বি, তারপরে হ্যাঁ তারপরে যে ওটা জানি কি মাইক্রন নাকি এর চিহ্ন এটা। হুম। তাহলে আইএফ বের করতে আমার আবার এই তিনটা জিনিস লাগবে, তাহলে এই তিনটা জিনিস তো আমি টেবিল থেকে পেয়ে যাবো। এই যে টেবিলই দেওয়া আছে উপরেরটা, এই যে এল বাই বি কত ছিল 1, ডিএফ বাই বিও 1, তাহলে 1 এর জন্য, আর এটা কত ছিল 0.3, তাহলে এটা কত 0.65, আর তাহলে 0.65। এখন তাহলে এই ইলাস্টিক সেটেলমেন্ট ফ্লেক্সিবলের জন্য সূত্র হচ্ছে এই তো ডেল সিগমা আলফা বিটা প্রাইম বি প্রাইম মাইনাস ইন্টু 1 মাইনাস মাইক্রো স্কোয়ার ডিভাইড বাই ইলাস্টিসিটি ইন্টু শেপ ফ্যাক্টর ইন্টু ফাউন্ডেশন ফ্যাক্টর। তাহলে সবগুলো গুণ করে যেটা আসবে সেখানে সেটার সাথে 0.93 গুণন করে দিলে এটা রিজিড হয়ে যাবে, তাই তো? সিগমা তো 4 সেন্টারের জন্য। আর যদি আমাদের শুধু ফ্লেক্সিবল বের করতে বলতো, শুধু এই পর্যন্ত বের করে রেখে দিতাম, তো 0 এর গুণ করতাম না। আচ্ছা, এখানে হচ্ছে কি বলে, এটা হচ্ছে আমরা পাইছি হচ্ছে মিলিমিটারে, তাই তো? ওই আগের প্রশ্ন মিটারে পাইছে, মিলিমিটারে আর কি 1000টা ইদে বাইর করছে আর কি আগের বারের প্রশ্নটা। যা হ্যাঁ, এটা দেখ কিসে দেওয়া আছে, পাউন্ডে দেওয়া আছে আর হচ্ছে ফিটে দেওয়া আছে, তাহলে আমার এটার হচ্ছে কি কেপিএ তে বের হইব নাকি? হ্যাঁ কেপিএ কিপে বাড়াবে, কিপ পার ফিট বা কিপ পার ইঞ্চিস, ইয়া মানে ইলাস্টিক সেটেলমেন্ট
সেটেলমেন্ট তাহলে ইয়াতে আসবে ইঞ্চি মডুলাস অফ ইলাস্টিসিটি কিসে আসবে? মডুলাস অফ ইলাস্টিসিটি ওই পাউন্ড পার ইঞ্চ স্কয়ার আসবে কিলো পাউন্ড পার। তাই তো কইতেছি, কেপিএ হইব না নাকি? কেপি ওটা তো কিলো প্যাসকেল, তাহলে এটা কি হইব? কিলো নিউটন পার মিটার স্কয়ার, এটা কিলো নিউটন পার মিটার স্কয়ার যেটা, এটা মানে বোঝা যাচ্ছে কিলো প্যাসকেল, এটা হচ্ছে পাউন্ড পার ইঞ্চ স্কয়ার। এটার যেই বের হইব, আমি বলি এটার যে হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি বের হবে, একক কি হইব? এটা যে পাউন্ড, আগে আমি কি এই যে করব, পাউন্ড, এই পাউন্ড পার ইঞ্চি হইব মনে হয়, কারণ এটা তো দেওয়াই আছে। হ্যাঁ হ্যাঁ, এটা তো ফার্স্টে যে উপরে যে প্রেসার দেয়া আছে, হুম, এটার সাথে এরিয়াটা ভাগ হইব আর কি। 1000 দিয়ে ভাগ করবি, দিয়ে এটা হচ্ছে কিপে আসবে। 1000 দিয়ে ভাগ দিলে কি আসবে? হ্যাঁ, কিলো পাউন্ড। কিপ মানে কি? কিপ মানে তো কিলো পাউন্ড। হুম, এই ভ্যালুটা তো আমাদের লাগলোই না ম্যাথ করতে। কোন গেল? প্রেশার কেন কইছে? কোথায় লাগলো? তুই যখন ওই যে আরেকটা দেখাস না ওদের, ওই যে তোর এসএ ফ্লেক্সিবল যখন বের করে তখন হচ্ছে ডেল সিগমা বের করা লাগে, ডেল সিগমা বের করার জন্য হচ্ছে পি বাই এ করা লাগে। ওইখানে যা আছে, এখানে আছে ওটাই তো আমি তো বললাম 200 কয় থেকে আসলো উপরে। প্রবলেম মডেলটা জানা। এই যে দেখ ডেল সিগমা আছেন, এই যে 200 যে আসছে প্রথম পোর্শনটুকু, হ্যাঁ 200, এই ডেল সিগমার ভ্যালু হচ্ছে পি বাই এরিয়া ভাগ দেওয়া লাগে আর কি। এটা দেওয়া আছে, যদি দেওয়া না থাকে তাহলে বের করা লাগবে। বের করা লাগবে। এটা বের করার নিয়ম কি? এটার ফর্মুলা হচ্ছে পি বাই এ, পি বাই এ। এটা দেখ প্রবলেম মডেলে দেওয়া আছে ফর্মুলাটা। এটা কি স্ট্রেসের ইউনিট কি? কিলোনিউটন পার মিটার স্কয়ার। ওটা কিসে আছে? পাউন্ডে। ওইটা হচ্ছে এলবি বাই মিটার ইঞ্চি স্কয়ার হইব। তাহলে এটা কি এরিয়া দিয়ে যদি ভাগ দিই, এর এরিয়া কত? 800 কিসের সমান 64। আর এটার এরিয়া কত? এর হলো কত 8 দেওয়া আছে, হ্যাঁ বাট এটা তো ফিটে দেওয়া আছে। হ্যাঁ, তাহলে ফিট স্কয়ার আসবে। হ্যাঁ, তাহলে হচ্ছে এলবি ফিট স্কয়ার আইব। অথবা সবগুলোকে ইঞ্চিতে করে নেওয়া যাবে। হ্যাঁ, এগুলো একটা করতে হবে। এগুলোকে তো মার খেয়ে যাবো না। আচ্ছা এটার মধ্যে তোর আছে আমিনুল, যে হ্যাঁ। ওসিআর বের করতে বলছিল, ওসিআর কেমনে বের করে? ওসিআর এর সূত্র হচ্ছে তোর ওসিআর সমান প্রি কনসিডারেশন ডিভাইডেড বাই, এটা কই আছে বইয়ের সূত্রটা আছে কিনা দেখ তো। হ্যাঁ বইয়ে দেওয়া আছে, প্রি কনসিডারেশন ডিভাইডেড বাই ইফেক্টিভ স্ট্রেস। আচ্ছা, তোরা অ্যাসাইনমেন্টের ব্যাপারে কি করলি? হ্যাঁ, নিলয় পড়াটা শেষ নাকি? সব শেষ। কালকে পরীক্ষা অনেকটা কিছু বড় হয় নাই, একটা নেব বইছিলাম তাও দিয়ে পাই না, পর আমিনুল কইলাম, পর আমিনুল মিটলিং দিল। বাহ, বেকার 5 মার্কের জন্য 40 মার্ক রিক্সে ফেলার দরকার নাই। থার্ড কুইজে মার্ক কত দিছে আমিনুল? দুইটা। আর কুইজে 3 না 4 দিছে রে। আমি তো মনে করছি আমার তো ছিল তো 0 ছিল, ঠিক আছে, হুম। ভিকা দিয়ে চেঞ্জ হইছে, আমি ভাবলাম যে এভারেজ দিয়ে দিছে। প্রথমটা 6, দ্বিতীয়টা প্রথমটা 10, দ্বিতীয়টা 6 আছিল, 6 এর এভারেজ দিয়ে দিছে। নাই তো কিছু। সামনে আসো। আসলে তো কথা পিছনে নাম্বার আসো। ছোট হাতের লেখতো। আরে এত টেনশন করে লাভ কি? বা ইয়েস এরজিবিটি সার্চ দিন ওসিআর এর ফর্ম। তুমি আমার কি বাস নেই দিই? এখানে তো আছে ওই
প্রি কনসোলিডেশন প্রেসার ইনটু হচ্ছে তোর পি কি ইনটু পি গুণ দিছে, তারপর হচ্ছে প্রি-কনসোলিডেশন প্রেসার ডিভাইডেড বাই ইফেক্টিভ স্ট্রেস। কারেন্ট ইফেক্টিভ ভার্টিক্যাল ওভারবার্ন কি কি সয়েল কনসোলিডেশন দেখে কি দাঁড়া লিখে রাখি। ও সিআর ইকুয়ালস টু এটা হচ্ছে ইয়া কি ও কি সিগমা প্রাইমের সি কি এটা প্রি কনসোলিডেশন প্রেসার আর নিচেরটা কি ফ্রম ল্যাবুলেটরি ই লগ প্রাইম প্রি-কনসোলিডেশন প্রেসার আর নিচেরটা হচ্ছে ভার্টিক্যালি ইফেক্টিভ স্ট্রেস। আমনুল পপকর্ন গুলা ফুটলে পাঠাই দিস তো কামনে। হ্যাঁ আচ্ছা আমাদের গেল একটা এটা একটা একটা আছে এটা একটা আছে এই দুটো মিলে এটা আছে। এই আমিনুল, হ্যাঁ ওই যে প্রিভিয়াস কোশ্চেনে একের বিটা কি করাইছিস? বাপরে সব প্রিভিয়াস কোশ্চেনে খুব উৎফুল্ল তো দেখছিস। এই যে একের বি এর ফ্লেক্সিবল পয়েন্টস কমপ্লিট ভার্টিক্যাল স্ট্রেস ইনক্রিজ না এটা মডিউল 6 এর ধরাই হয় না, মডিউল 6 অনেক বড়, এটা ধরা লাগবে। মডিউল 6 এর প্রবলেম অনেক বড়। আর একের এটা তো করা হয়নি না এটা, আরে মডিউল 6 ই তো করা হয় না। ছোট মডিউল 6 এর। এই যে এটা মডিউল 6 এর এন থেকে আইছে। এখানে একের এ আছে বাট একের বিটা অন্য জায়গায়। মডিউল 6 থেকে যখন শুরু করলাম 10.13 দাঁড়াই তো 10.13 নম্বর একের বি রেক্ট্যাঙ্গুলার না 10.13 নম্বর ডেপথ হচ্ছে 5 মিটার। ও দাঁড়া এখানে আচ্ছা এনে দুইজন আছে, দুইজনের চিনি না, ফয়সুল আহমেদ ও, গাজী আমি ওস্তাদ। আমি ডাকছি আরে ভাই আমি অথই। ও ওই থই এতো একের বি এতো এটা একটা হ্যাঁ একের বিটা বুঝতেছি না। বুঝছো না? আচ্ছা বুঝাইতেছি দাঁড়াও, এটা সহজ আছে। আচ্ছা 7 কি শেষ? হ্যাঁ মডিউল 7 শেষ না? মডিউল 7 না আর আছে। আচ্ছা শেষ কর, একটা মডিউল শেষ কর। আচ্ছা তুমি কালকে ক্লাস নিলা? হ্যাঁ দেখাইছিল এটা। জাস্ট একটু ইয়া করে দিবেন। এটা কি দেয়া আছে? ফলোইং রেজাল্টস আর কনসোলিডেশন টেস্টে আমার ইয়া রেজাল্ট দেয়া আছে। এই পাশে হচ্ছে ভয়েড রেশিও আর প্রেসার দেয়া আছে। এন্ড ফার্স্টে বলছে কি প্লট দা ই লগ প্রেসার কার্ভ, মানে ভয়েড লগ প্রেসার কার্ভটা আমাকে ড্র করতে বলছে। ড্র করার পরে ড্র করার পরে 2 নম্বরে কি বলছে, ইউজ ক্যাসাগ্রেন্ডা মেথড এন্ড ডিটারমাইন প্রি কনসোলিডেশন প্রেসার। মানে এই গ্রাফটায় আমি কি করব, প্রি কনসোলিডেশন প্রেসারটা বের করব। কি হবে? তো এই গ্রাফটা আমরা দেখছি না, কিন্তু উপরে যেভাবে গেছে এটা এই কার্ভটা কিন্তু লোডিং কার্ভ, আর নিচে যেটা আসছে এটা এইভাবে, এটা হচ্ছে আনলোডিং কার্ভ। হ্যাঁ, তো আমরা ফার্স্টে কি করব,
গ্রাফের মানগুলো নিয়ে আসার জন্য আগে ম্যাথটা করা লাগবে না? আরে না, খালি ভ্যালুগুলো বসাবি, প্লট করবি। ও খালি ভ্যালু দিলে হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, তারপর আর কাম আছে, খালি দিলেই হবে। দিয়ে কি করব, ভয়েড রেশিও 1 এর উপরে যেই ভ্যালুটা যাবে, হ্যাঁ ভয়েড রেশিও 1 এর উপরে যে ভ্যালুটা যাবে সেটা বরাবর একটা স্ট্রেট লাইন টানবে, হরিজন্টালি স্ট্রেট লাইন টানার পরে এখন এখানে একের উপরে যে ফার্স্ট যেই পয়েন্টটা যাবে ওই পয়েন্টে মার্ক করবো, তাই তো? হ্যাঁ ওই পয়েন্টে এনে কোনো হচ্ছে স্টেট বা হচ্ছে কার্ভ যেখান থেকে শুরু হয়েছে এরকম কোনো পয়েন্ট না? না না, তারপরে ইয়া করব, তারপরে তো যেটা হচ্ছে আমি এই স্টেট দেখতে পাবো, এই তো এই ইয়াটা মনে হচ্ছে যে স্টেট, এ বরাবর একটা লাইন টানবো, আর এটা মনে হচ্ছে একটা স্ট্রেট লাইন, তো এটা বরাবর একটা লাইন টানবো। লাইন টানার পরে এই এ লাইন আর হচ্ছে এ লাইন, এই দুটার মাঝ বরাবর একটা লাইন টানবো। মাঝ বরাবর লাইন টেনে এই স্ট্রেট লাইনটা যে জায়গাতে ঠেকবে, এই তো নীল দাগে যে জায়গাতে ঠেকতেছে না, এই ঠেকা এই জায়গাটাতে আমি নিচ বরাবর একটা স্ট্রেট লাইন টানবো। জাস্ট একটু হিজিবিজি, যে এই পাশ থেকে ওপাশ, ওপাশ থেকে পাশ। কি করবো, এই মডেলে 10 মার্ক। এখানে ভয়েড রেশিওর সাপেক্ষে হ্যাঁ এই পাশে আছে ভয়েড রেশিও আর এই পাশে আছে প্রেসার। কি করবো, ভয়েড রেশিও 1 এর উপরে যেটা যাবে সেই পয়েন্ট বরাবরই আগে একটা হরিজন্টালি লাইন টানবো। লাইন টানার পরে ওর নিচে দেখবো যে হচ্ছে এটা একটা স্ট্রেট লাইনের মতন দেখায়, মানে এটা না হোক এটাও যদি দেখায় তাহলে এটা টান দিব, মানে যেটা খুবই মানে সূক্ষ্ম মনে হবে যে স্ট্রেট লাইন মনে হচ্ছে, এটা আমার মনে হচ্ছে তাই এটা টানছে এইভাবে, আবার এটা মনে হচ্ছে তাই এটা টানছে এইভাবে। হ্যাঁ স্ট্রেট লাইন টানার পরে এই নিচের যে স্ট্রেট লাইনটা এই লাইনে ঠেকছে, এই নীল লাইনে ঠেকছে, যে জায়গাতে ঠেকছে তো এই বিন্দুতে, এখন ওই বিন্দু বরাবর আমি নিচে একটা দাগ টানবো, যে জায়গাতে আসবে সেটাই পাবো আমি হচ্ছে প্রি কনসলিডেশন প্রেসার। এরপরে কাজ কি? এটাই হচ্ছে প্রি কনসলিডেশন প্রেসার, হচ্ছে সিগমা প্রাইম সি। হ্যাঁ আচ্ছা, তারপরে সিটা কি বলছে, ক্যালকুলেট দ্য কম্প্রেশন ইন্ডেক্স সিসি এন্ড দ্য রেশিও অফ সোয়েল ইন্ডেক্স আর কম্প্রেশন ইন্ডেক্সের রেশিও। এখন কি করব, এই গ্রাফটাতে আবার সেম ভাবে এমন 2টা বা 3টা পয়েন্ট চুজ করব যেটা আমার মনে হবে যে খুবই মানে সূক্ষ্ম স্ট্রেট লাইনের মতন, হ্যাঁ খুবই সূক্ষ্ম স্ট্রেট লাইনের মতন, এরকম 2টা বা 3টা, এর 3টা ধরছে 3টাই ধরবে, এইভাবে সূক্ষ্ম স্ট্রেট লাইনের মতন এটা দেখা যায়। তো আমি কি করব, এই দুইটাকে একটা এবার ইয়ার টেনে ত্রিভুজ আঁকাই দিলাম। তো এখান থেকে আমি যে ভ্যালু রাখবো ওই সেম গ্রাফই করবো নাকি আলাদা আলাদা? সেম গ্রাফে, ওই একটা গ্রাফে, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে সিসি কম্প্রেশন, কোন ভ্যালুটা ধরবো এক্স্যাক্টলি এখান থেকে? যেটা স্ট্রেট লাইনের মতন বিহেভ করবে দেখা যাবে। যেমন এখানে ধরছে, এখানে আমি যদি এই দুটো ধরি তাও হবে, কিন্তু এখানে ধরা যাবে না, কারণ হচ্ছে ভয়েড রেশিও 1 এর উপরে চলে গেছে, একের নিচে ধরা লাগবে আমার। নিচে ধরা লাগবে। আমি দেখাচ্ছি এই দুটো ধরতে পারতাম, কিন্তু নিচের এই দুটো, বাট এই দুটো ধরলে আমার তখন এর ভেতরে চলে আসতো, সোয়েল ইন্ডেক্সের ভিতরে, মানে আনলোডিং কার্ভের ভিতরে হয়ে আসতো। এই লোডিং কার্ভে এবং ভয়েড রেশিও 1 এর নিচে, লোডিং কার্ভে প্লাস হচ্ছে ভয়েড রেশিও 1 এর নিচে আমি এমন 2টা জায়গা বা 3টা জায়গা সিলেক্ট করবো যেটা দেখে মনে হবে যে একটা স্ট্রেট লাইনের মতন, দেন ওইটা দিয়ে আমি একটা ত্রিভুজ আঁকাই দেবো। আগাইলাম, এখন এখান থেকে আমি কম্প্রেশন ইন্ডেক্সটা বের করবো। কিভাবে, এই যে পয়েন্টটা বের করছি এটা কোথায় আছে 200-তে, আর এই যে পয়েন্টটা ধরছি এটা কততে আছে 800-তে, মানে 200 আর 800 লোডিং কার্ভের জন্য আমার ভয়েড রেশিও কত দেয়া ছিল, 200 জন্য হচ্ছে 0.962 আর 800 জন্য হচ্ছে 0.755। আর আনলোডিং এর জন্য নিচের দুইটা একবার দেখে দিচ্ছি। হ্যাঁ তাহলে এখন এখান থেকে যদি কম্প্রেশন ইন্ডেক্স বের করি তাহলে তো E1 - E2, ফর্মুলা কি দেওয়া আছে? না এটা দেওয়া নেই, না তো তোমার দেওয়া নেই। এটা মনে হয় করে যাবো। যে ভয়েড রেশিও প্রথম কোয়ার্টার ভয়েড রেশিও মাইনাস হচ্ছে দ্বিতীয়টার ভয়েড রেশিও ডিভাইড বাই দ্বিতীয়টার লগারিদমিক প্রেসার মাইনাস হচ্ছে প্রথম লগারিদমিক প্রেসার, এটা হচ্ছে পাবো কম্প্রেশন ইন্ডেক্স। আর সোয়েল ইন্ডেক্স পাবো হচ্ছে আনলোডিং কার্ভ থেকে, মানে নিচের যেটা বাঁকানো কার্ভটা আছে, এই তো বাঁকানো কার্ভটা।
এখন এই কার্ভটার মধ্যে আমি দেখবো যে কোন মানে পয়েন্ট দুটার মাঝে একটা স্ট্রেট লাইনে বিহেভ করতেছে। And এই দুটো তো খুবই বাঁকা, হ্যাঁ, এটা তো খুবই বাঁকা দেখে লাগছে, এটা মনে হচ্ছে যে অনেকটা হরিজন্টালি স্ট্রেট লাইনের মতো, ওর জন্য এই দুটাকে ধরছি। And এই দুটার আবার এই ইয়া কত, স্কেলিং কত, এটা কোথায় আছে 200-তে, আর এটা কোথায় আছে 400-তে। তাহলে 200 আর 400 জন্য কত ছিল আনলোডিং কার্ভে? তো 200-তে হচ্ছে 0.685 আর 400-তে ছিল হচ্ছে 0.675। হ্যাঁ, আচ্ছা, এটা কি ফ্রি হ্যান্ড ড্রয়িং করবো নাকি হচ্ছে পয়েন্ট গুলা তোর স্কেলতে মিলানো লাগবে? না না, ফ্রি হ্যান্ডে করা যায়, প্যারা নাই, কিন্তু ওই চোখে দেখে যেটা মনে হবে যে স্ট্রেট লাইন। না, আমি তো চাইলে পয়েন্ট গুলা প্রত্যেকটা পয়েন্ট স্কেলতে মিলাতে যেতে পারি না? হ্যাঁ, করা যায়। আমিনুল, হ্যাঁ, এইখানে আমরা এই যে এই দুই পয়েন্টই কেন নিলাম? এই দুটা দেখতে হ্যাঁ। স্ট্রাকচার হচ্ছে তাই। এ তো আনলোডিং কার্ভে, এটা কোনটা? এটা আনলোডিং কার্ভ না। এখন দেখো তিনটার মধ্যে হ্যাঁ, দেখো, এই কার্ভটা দেখো অনেকটা মনে হচ্ছে বাঁকা না, হরিজন্টালি কি সোজা মনে হচ্ছে? হুম। না, এটা তো এটাও না, এটা দেখো অনেকটা সোজা মনে হচ্ছে হরিজন্টালি। তো যে কার্ভটা আমি দেখবো মানে সব থেকে সোজা, যদি এটা সোজা হতো, সাপোজ এটা যদি এভাবে সোজা হয়ে আসতো, এভাবে যদি সোজা হয়ে আসতো, তাহলে এটা না ধরে আমি ধরতাম এটা। ও, আর এই উপরের দুইটা কেন নিছি? যে সিসি এই যে মাঝখানে একটা গ্যাপ দিয়ে নিছি। ওই তুমি মাঝখানে গ্যাপ না দিয়ে যে কোনো মানে এভাবে ধরতে পারতা। মানে এনে দুইটা লাইন আছে না, এই দুইটা লাইন মানে স্ট্রেট ধরছে আর কি, তুই চাইলে হ্যাঁ, একটা straight ধরে নিতে পারিস, ইচ্ছা তোর। যে দুইটা ধরিব ওই পয়েন্টের সাপেক্ষে আর কি, যে তোর ভ্যালুগুলা নিবি তোর এখান থেকে। তাহলে তো ভ্যালুর মান চেঞ্জ হয়ে যাবে, একজনের রেজাল্ট থেকে এরকম হবে। কেন চেঞ্জ হবে না, না? change হবে না। চেঞ্জ হবে না, কাছাকাছি আসবে তো। খুবই সামান্য, একবারে সূক্ষ্ম। ও আচ্ছা, আচ্ছা, এটা তো বুঝাইনি মনে হয় না। আচ্ছা, ওইটা ওসিআরও বের করতে বলছিল কোশ্চেন। ওই যে ওসিআর এর ওদের হলো দে ভাগ দিবি, ওই যে ক্রিটিক্যাল পাইলি না তোর কনসিডারেশন পাইলি না, ওটারে আর কি তোর দে বের করা লাগবে, সিগমা প্রাইম দে ভাগ দেওয়া লাগবে। কারণ সিগমা প্রাইমটা কোনটা জায়গায়? কিন্তু এখানে ইয়ে নাই তো, এখানে তো ইফেক্টিভ স্ট্রেস নাই। হ্যাঁ, এটাই তো বললাম, ইফেক্টিভ স্ট্রেস। আগের বারের প্রশ্নটা দেখতো, ইফেক্টিভ স্ট্রেস দেওয়া আছে কিনা। ইফেক্টিভ স্ট্রেস এখানে তো দেয়া নাই। আচ্ছা, ওই গ্রাফটা আবার বের করতো। এখানে মনে হয় যে এই যে সিগমা প্রাইম তো মূলত প্রেসার রে বুঝাইতাছে রে। হুম, And এটা কি মূলত প্রি কনসলিডেশন প্রেসার ডিভাইড বাই ইফেক্টিভ স্ট্রেস, বাট এখানে তো ইফেক্টিভ স্ট্রেস তো দেয়া নাই। আচ্ছা, আমার এখানে চাইও নাই, যদি চাইতো তাহলে এখানে এডিশনাল কিছু অ্যাড করতো। না, ওইটার মধ্যে তো চাইছে, বাট ওটার মধ্যে তো দেওয়া নাই। এটা আছে সেটা তো দেয়নি। চাইছে ভাই, কোনো গ্রাফ নাই তো, এটা তোর নিচের প্লট করা লাগবে, এটা কোনো নাই, ফিগার নেই। আচ্ছা, ওটা স্যারকে কোশ্চেন করবো নি তাহলে। ইফেক্টিভ স্ট্রেস বের করার আবার বড় সূত্র আছে, ওটা আবার দেখতে হবে। এই ম্যাথটা ইম্পর্টেন্ট, এটা আসতে পারে। এটা It was again reading a laboratory consolidation test. The time and dial based reading দেয়া আছে, in case of pressure specimen pressure দেয়া আছে 50 থেকে 100 পর্যন্ত। Using logarithmic of time method determine coefficient of consolidation. আর দেয়া আছে কি average height of specimen during consolidation was 25 millimeter and it was top and bottom drained. এখন 50 থেকে
100 কিলোনিউটন পর্যন্ত আমার প্রেসার ইনক্রিজ হওয়ার আমার একটা দেয়া আছে, রিডিং দেয়া আছে, এত টাইম এন্ড গেজ রিডিং। এটা ফার্স্টে কি করব, গ্রাফে প্লট করব। এই পাশে থাকবে হচ্ছে ডিফরমেশন বা হচ্ছে গজ রিডিং, আর এই পাশে থাকবে হচ্ছে টাইম। প্লট করার পরে এই জায়গাতে এখানে আমার মূলত 6টা বের করতে হবে। ফার্স্টে হচ্ছে T1, T2, T50, তারপরে D0, D50, D100 এগুলো বের করতে হবে। আর এগুলো কি, ফার্স্টে হচ্ছে এই যেটা ম্যাক্সিমাম পয়েন্ট, এই জায়গাতে মানে এটা সর্বোচ্চ যে পয়েন্টটা, এই পয়েন্ট বরাবর আমি একটা লাইন টানবো। হ্যাঁ, লাইন টানে এই বরাবর মানে এই স্কেল বরাবর, তাহলে এই বরাবর একটা লাইন আসবে মানে যেটা ছেদ বিন্দু যাবে, এটা পাবো হচ্ছে T1 ম্যাক্সিমাম। কারণ ওই বরাবরই স্ট্রেট ম্যাক্সিমাম বরাবর তোর হচ্ছে হরিজন্টালি একটা টানলাম, বাট ভার্টিক্যালি কেন টানলাম এটা? এটা হচ্ছে T1, মানে এটা বুঝলাম কি হবে এটা T1? এটা ম্যাক্সিমাম তাই। আচ্ছা, আমি বলতেছি এটা এই ম্যাক্সিমামের জন্য এটা পেলাম একটা T1। এখন T2 কে কি বের করব, এই T1 যেটা পাইছি সেটাকে 4 দিয়ে গুণ করব। অলওয়েজ 4 দিয়ে গুণ করে যে T2 পাবো, দেখ এটা T1 পাইছি কত 0.3 মিনিট, এই জায়গায় এটাকে 4 দিয়ে গুণ করে আসছে কত 1.2 মিনিট। এখানে 1.2 মিনিটের জন্য আমি সেম ভাবে এবার একটা নিচ থেকে লাইন টানবো, যে জায়গায় সেট করবে। হ্যাঁ, এই জায়গাতে সেট করছে। এখন কি করব, এই যতটুকু নিচে নামছে এই উপরের T1 থেকে T2 যতটুকু নিচে নামছে ঠিক ততটুকু আমি উপরে দেখে তুলবো। এখান থেকে যতটুকু নিচে নামছে x ঠিক ততটুকু ওই T1 থেকে উপরে তুলবো। যতটুকু যে জায়গায় উপরে উঠবে সেটা হচ্ছে D0। এই জায়গাটা হচ্ছে D0। ঠিক আছে, T1টা যে বের করছিস না, নিচে দাগ ভার্টিক্যাল যে দাগটা দিছিস, হ্যাঁ ওইটা কিন্তু ওই উপরে যে পয়েন্টটা আছে সর্বোচ্চ পয়েন্ট, ওইটা ওই বরাবর না, ওইটার থেকে একটু সরানো। সরানো বলতে ওটা অত সূক্ষ্মভাবে ধরেনি, তাই এটা ধরছে কিসের জন্য, তো এখানে যে গ্রিড লাইন দেয়া আছে টাইমে আমাদের প্রথম দেওয়া হচ্ছে 0.25। T1 যখন নিব তো আমরা চাইলে 3ও ধরতে পারবো, এখন চাইলে 0.1ও ধরতে পারবো। এখন ইচ্ছা যে যেটা কাছে আছে ওইটাই হচ্ছে T1। মানে অত সূক্ষ্ম করতে গেলে দেখা যায় তোর মানে ভ্যালু খুবই সবগুলো দেখা যায় সূক্ষ্ম। না, এখানে হচ্ছে তুই যে হচ্ছে আমি স্ট্রেট লাইন টানলাম ম্যাক্সিমাম বরাবর, তাই না? এখন হচ্ছে আমার ম্যাক্সিমাম পয়েন্টই তো আমি T1টা দাগ দেওয়ার কথা। এখানে আমার কথা হচ্ছে একটু রাইটে কেন ওই যে ভার্টিক্যাল লাইনটা পড়লো, আমার কথা হচ্ছে এটা। ও তুই এখানে নিতে পারবি, সেটা বিষয় না। মানে এই জায়গা নিচে এই গ্রিড লাইনের কাছে নিয়ে আমার ইচ্ছা যে কোনো বিন্দুতে ধরো, নিচে মানে ওখানে আর কোনো আর বেশি সূক্ষ্ম মান নেই। 0.29 হ্যাঁ, এটা মাঝে নিলে দেখা যাচ্ছে 0.26 বা 25 এরকম আসতো। ঠিক আছে, এই বরাবর এইভাবে নিলে হতো, বরাবর নিলে হতো। মানে হচ্ছে দাঁড়া, মানে হচ্ছে যে 0.3 নেওয়ার জন্য আর কি পয়েন্ট মানে দাগটা দিছে, তাই তো? হ্যাঁ, এটা কি ইচ্ছা মতো নিতে পারবো, তাই না? না, ওইখানকার কাছে যে এটা আর কি ওটার বাইরে চলে যাস না, মানে এই রেঞ্জের মধ্যেই নিস, এই রেঞ্জের মধ্যে মানে এই ইয়াটাকে উপরের বক্সটাতে যাও, পজিশনটাতে যাও। হ্যাঁ, এই যে এখানে শুরু হয়েছে হচ্ছে 0.25 থেকে, তো আমরা দেখবো 0.25 এর কাছাকাছি কোনটা আছে। 3 আছে, তার মানে আমরা 0.3 ধরবো T1। এখানে যদি 0.5 থাকতো তাহলে না, 0.56 থাকতো তাহলে আমরা এখানে ধরতাম 0.6 এভাবে। আচ্ছা, মানে রাউন্ড ধরে করবো, তাই তো? ঠিক আছে। হ্যাঁ, ভাতি যেহেতু বলেছে ঠিকই বলেছে। আচ্ছা, একটা বড় ভাই নাই দেখে আমরা বুঝতে পারলাম না। আচ্ছা, দিয়ে এটা মানে হচ্ছে D0। এখন ধরে বলবো কি D100। D100 কি হবে, দেখ কিন্তু এই জায়গাটা একটা স্ট্রেট লাইনের মতন বিহেভ করবে না, যে এটাকে আমি এক্সটেন্ড করে একবার বাইরের দিকে নিয়ে আসবো। এভাবে একবার স্ট্রেট লাইন স্কেল দিয়ে টেনে সেম ভাবে এর বিপরীত দিকে যেটা আছে এটাও একটা স্ট্রেট লাইনের মতন বিহেভ করতেছে, এটাকে আমি এবার বাইরের দিকে টানবো এক্সটেন্ড করে। এই দুইটা স্ট্রেট লাইন যে জায়গায় ছেদ করবে
সেটা হবে হচ্ছে আমার D100, সেটা হচ্ছে তো D100 3, তাহলে D0 পেলাম, D100 পেলাম, এখন আমার D50 টা বের করব। D50 কি দুটোর অ্যাভারেজ, আরে এটা এইটাই তো আছে, আর আবার এনে কল দেওয়া লাগে না। বল। অ্যাসাইনমেন্ট ভাবতেছি তো সকালে করবো, একটু বেশি না 2-1 ঘন্টা টাইম দেবো অ্যাসাইনমেন্ট। আচ্ছা ঠিক আছে, ওটা না হয় করবি, ভালো কথা, আলহামদুলিল্লাহ। তো এই যে ফোনেটা কল মধ্যে মানে আসলে কিভাবে করবো এটা একটু বুঝিয়ে দেন। ফোনেরটা হ্যাঁ ফোনেরটার মধ্যে ভাই আমাদের কিছু ইমেজেস দেওয়া আছে। হ্যাঁ, ওটা কিছু কিছু আমি বলি, ওটা কিছু কিছু জানি। এখন ক্লিয়ার হয়ে তো স্যার 7টার সময় ক্লাস নেবে, মানে এটা 7টা তো বেজে গেছে, স্যারকে তখন কোশ্চেন করি নাকি। আচ্ছা ঠিক আছে, পর মানে আমি আমার একটু বাইরে যাওয়া লাগবে, তো আমি থাকতে পারবো না, এই জন্যই আর কি তরফটা দেখতে পারি। আচ্ছা সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আর মানে আরেকটা ছিল না যে 3টা পার্টে দেওয়া আছে, 3টা পার্টের মধ্যে কিভাবে আমরা করব, কারণ আমরা তো 2টি পার্টে করে ওই যে আরেকটা যে আছে না এই নম্বরতে কোশ্চেনটা, হ্যাঁ চতুর্থটা হ্যাঁ কোশ্চেনটা হচ্ছে যে র্যাঙ্কিং যে ইয়াটা আছে, র্যাঙ্কিং অ্যাক্টিভ প্রেসার। হ্যাঁ একটি প্রেসার, এটা বলতে দেখ, এটা বলতে 3টা চাইছে, তো সেই ক্ষেত্রে আমাদের চিত্রটা কি হবে? চিত্রটা হ্যাঁ বুঝছি। আচ্ছা আমি স্যারকে কোশ্চেন করছি, 7টা বেজে গেছে ইয়াতে আচ্ছা ঠিক আছে। স্যার ইয়ে ঢুকবি, দাঁড়া ওটা শেষ করে নিতি নাকি? বলতো এটা শেষ, ওটা এখন শেষে তো কি করবে? ও দিয়ে তারপর হচ্ছে এখন কোএফিশিয়েন্ট অফ অসিলেশন বের করতে হবে, সেটা সূত্র হচ্ছে তো 0.197 ইনটু h/d স্কয়ার ডিভাইড বাই t50। এইচ কি আবার? h আবার হচ্ছে তো আমার যে স্পেসিমেন যেটা দেয়া ছিল, তো কনসলিডেশনের স্পেসিমেন যেটা এভারেজ দেয়া ছিল সেটার অর্ধেক, এখানে 25 দেয়া আছে, 25 এর অর্ধেক যাই থাকবে সেটার অর্ধেক নিব এখানে। t50 তো যেটা পাইছি 50 মানে d50 জায়গায় যে কোনো একটা আসতে পারে, তার মানে যে উপরে আসতে পারে, নয়তো হচ্ছে এটা আসতে পারে, দুটো তার আসা সম্ভব না। হ্যাঁ, হয় কনসলিডেশন কোএফিশিয়েন্ট অফ কনসলিডেশন এটা আসবে, নাহলে ওই কম্প্রেশন ইনডেক্স অফ সোয়েল ইনডেক্স এটা আসবে। এই তো সাড়েটাতে ঢুকবে, রেকর্ড অফ করলাম। আচ্ছা ঠিক আছে।